আমরা প্রত্যেকেই একজন খোলা বইয়ের মতো। শুধু সেই বই পড়ার কৌশলটা জানতে হয়। প্রতিটি মানুষের কথা বলার ধরন, কাজ করার ভঙ্গি আর সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতির মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ বা প্যাটার্ন লুকিয়ে থাকে। এই প্যাটার্নগুলো হঠাৎ করে তৈরি হয় না। এগুলো গড়ে ওঠে তাদের সারা জীবনের অভিজ্ঞতা, না পাওয়া আবেগ আর মানসিক ঘাত প্রতিঘাতের ওপর ভিত্তি করে। সোজা কথায়, একজন মানুষ বর্তমানে যা, তা তার অতীতের ছায়া মাত্র। আমরা যদি এই প্যাটার্নগুলো চেনার শিল্পটা আয়ত্ত করতে পারি, তাহলে যে কোনো মানুষের উদ্দেশ্য, তার ভেতরের আবেগ এবং তার ভবিষ্যৎ পদক্ষেপগুলো অনেকটা আগে থেকেই আঁচ করা সম্ভব হয়ে যায়। চলো, এবার একটা খুব সাধারণ উদাহরণ নেওয়া যাক। তোমার পরিচিত মহলে এমন কেউ কি আছে যে ছোটখাটো বিষয়েই ভীষণ রেগে যায় বা তর্ক শুরু করে দেয়? যদি ভালোভাবে খেয়াল করো, দেখবে হয়তো যখনই তার কোনো ভুল ধরিয়ে দেওয়া হয়, তখনই তার এই প্রতিক্রিয়া তীব্র হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে আত্মরক্ষামূলক হয়ে পড়ে এবং পাল্টা যুক্তি দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। এই আচরণের পেছনের কারণটা যদি খোঁজার চেষ্টা করো, তাহলে হয়তো দেখা যাবে এর শিকড় তার অতীতে লুকিয়ে আছে। হতে পারে ছোটবেলায় তাকে সামান্য ভুলের জন্যও ভীষণভাবে বকাঝকা শুনতে হয়েছে, অথবা তাকে বারবার এটা অনুভব করানো হয়েছে যে সে কোনো কাজই ঠিকভাবে করতে পারে না। ফলে এখন বড় হয়ে যাওয়ার পরেও যখনই কেউ তার দিকে আঙুল তোলে, তার অবচেতন মন পুরনো সেই অপমান থেকে নিজেকে বাঁচানোর জন্য রাগের বর্ম পড়ে নেয়। তুমি যদি একবার এই প্যাটার্নটা ধরে ফেলতে পারো, তাহলে পরের বার তার সঙ্গে কথা বলার সময় তুমি আগে থেকেই সতর্ক থাকতে পারবে এবং পরিস্থিতি কিভাবে সামলাতে হবে তা বুঝতে পারবে। আবার এর ঠিক উল্টোটাও দেখা যায়। কিছু মানুষ আছে যারা নিজের অসুবিধে সত্ত্বেও অন্যদের সাহায্য করার জন্য সবসময় এক পায়ে খাড়া থাকে। তাদের দেখে মনে হতে পারে তারা হয়তো অনেক বড় মনের মানুষ, কিন্তু এর পেছনেও একটা গভীর মানসিক প্যাটার্ন কাজ করতে পারে। হতে পারে সেই ব্যক্তিটি এমন পরিবেশে বড় হয়েছে যেখানে সে ভালোবাসা বা স্বীকৃতি তখনই পেয়েছে যখন সে নিজের চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে অন্যদের খুশি করার মাধ্যমে নিজের মূল্য খোঁজার একটা অভ্যাস তার মধ্যে তৈরি হয়ে গেছে। এই প্যাটার্নটা বুঝতে পারলে তুমি শুধু তার আচরণের কারণই জানবে না, বরং এটাও অনুমান করতে পারবে যে ভবিষ্যতেও সে একই ধরনের আত্মত্যাগের পথ বেছে নেবে। মানুষকে গভীরভাবে বোঝার আরেকটা শক্তিশালী উপায় হলো তার কথা আর কাজের মধ্যেকার ফারাকটা লক্ষ্য করা। কথায় আর কাজে মিল না থাকা মানুষের আসল উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে। যেমন তোমার কোনো সহকর্মী হয়তো সবসময় বলে বেড়ায় যে কে কি ভাবল বা বলল তাতে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি লক্ষ্য করলে যে সামান্য কোনো সমালোচনা হলেই সে কয়েকদিন মন মরা হয়ে থাকে বা সেই প্রসঙ্গটা এড়িয়ে চলে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো সে বাইরে নিজেকে যতটা কঠিন হিসেবে উপস্থাপন করতে চায়, ভেতর থেকে সে ততটাই সংবেদনশীল। অন্যের মতামত তাকে গভীরভাবে প্রভাবিত করে। এই প্যাটার্নটা যদি তুমি চিনে নিতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে তার আত্মবিশ্বাসের আড়ালে একটা দুর্বলতা লুকিয়ে আছে এবং ভবিষ্যতেও সমালোচনার মুখে সে একইভাবে ভেঙে পড়বে। বিভিন্ন পরিস্থিতিতে মানুষের আচরণের পরিবর্তনও তার ব্যক্তিত্বের একটা বড় দিক তুলে ধরে। যেমন একজন মানুষ হয়তো বন্ধুদের আড্ডায় খুব হাসি খুশি আর প্রাণবন্ত, কিন্তু অফিসের পরিবেশে সে একদম চুপচাপ আর গম্ভীর। এটা প্রমাণ করে যে সে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দক্ষ। কিন্তু যদি কোনো ব্যক্তি সব জায়গায় একই রকম আচরণ করে, হোক তা সবসময় মজা করা বা সবসময় গম্ভীর থাকা, তাহলে বুঝতে হবে এই আচরণ তার পরিস্থিতির ওপর নয়, বরং তার গভীর ব্যক্তিত্বের অংশ। অনেক সময় মানুষ একটা নকল ব্যক্তিত্বের মুখোশ পরে থাকে শুধু অন্যদের প্রভাবিত করার জন্য, কিন্তু একটু মনোযোগ দিলেই সেই মুখোশের আড়ালের আসল মানুষটাকে চেনা যায়। যেমন কেউ হয়তো সবসময় খুব আত্মবিশ্বাসী সাজার চেষ্টা করে, কিন্তু কোনো কঠিন বা অপ্রত্যাশিত প্রশ্ন করলেই সে অস্বস্তিতে পড়ে যায় এবং প্রসঙ্গ ঘোরাতে চেষ্টা করে। এই ছোট ছোট সংকেতগুলোই তার আসল ব্যক্তিত্বকে চিনিয়ে দেয়। আমাদের প্রতিটি আচরণের পেছনে কিছু মানসিক চাহিদা কাজ করে। কারো মধ্যে হয়তো সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার তীব্র ইচ্ছা কাজ করে, তাই সে কোনোদিন নিজের ভুল স্বীকার করতে চায় না। আবার কেউ হয়তো সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসে, তাই সে এমন সব কাজ করে যা দিয়ে সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিছু মানুষের মধ্যে আবার অন্যদের নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখা যায়, তাই তারা সব পরিস্থিতিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তুমি যদি কারো প্রধান মানসিক চাহিদাটা ধরতে পারো, তাহলে তার ভবিষ্যৎ আচরণ অনুমান করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ধরো, কোনো গ্রুপ ডিসকাশনে একজন ব্যক্তি সবসময় নিজের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং অন্যদের কথা শুনতে চায় না।
এটা প্রমাণ করে যে তার প্রধান চাহিদা হল মনোযোগ এবং কর্তৃত্ব। এবার যদি সেই গ্রুপে অন্য কেউ তার চেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে, তাহলে সম্ভবত সে বিরক্ত হবে বা যে কোনো উপায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে আসার চেষ্টা করবে। এই প্যাটার্নটা জানা থাকলে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে তুমি তার প্রতিক্রিয়া আগে থেকেই আন্দাজ করতে পারবে। মানুষের সিদ্ধান্ত নেওয়ার ধরন বিশ্লেষণ করাও তাকে চেনার একটা বড় উপায়। মানুষ যখন কোনো বড় সিদ্ধান্ত নেয়, তখন সেটা শুধু বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে নেয় না। তার অতীত অভিজ্ঞতা, তার ভয় এবং তার আকাঙ্ক্ষা, এই সব কিছুই সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে। যেমন একজন ব্যক্তি হয়তো বারবার ভালো সুযোগ পেয়েও ফিরিয়ে দিচ্ছে, কারণ সেখানে ব্যর্থ হওয়ার ঝুঁকি আছে। এর কারণ হতে পারে অতীতে সে বড় কোনো ঝুঁকি নিয়েছিল এবং তাতে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছিল। সেই পুরনো ভয়টাই এখন তাকে নতুন কোনো ঝুঁকি নিতে বাধা দিচ্ছে। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি কোনো কিছু না ভেবেই হুট করে যে কোনো সুযোগ লুফে নেয়, সেটাও একটা তার প্যাটার্ন। হতে পারে সে তার অভিজ্ঞতা থেকে শিখেছে যে সুযোগ হাতছাড়া করা মানেই পিছিয়ে পড়া। মানুষের আচরণের এই প্যাটার্নগুলো বুঝতে পারা শুধু তাদের সম্পর্কে জানার জন্যই নয়, আমাদের সম্পর্কগুলোকেও আরও সুন্দর করে তোলার জন্য জরুরি। তুমি যখন তোমার বন্ধু, সঙ্গী বা সহকর্মীর আচরণের পেছনের কারণটা বুঝতে পারবে, তখন তাদের প্রতি তোমার সহনশীলতা বাড়বে এবং বোঝাপড়া আরও গভীর হবে। পরিশেষে এটা মনে রাখা দরকার যে মানুষ সময়ের সঙ্গে বদলায়, কিন্তু তাদের এই পরিবর্তনেরও একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। তুমি যদি সেই পরিবর্তনের ধারাটা ধরতে পারো, তাহলে বুঝতে পারবে মানুষটা কোন দিকে এগোচ্ছে। তাই মানুষকে সত্যি সত্যি বুঝতে চাইলে শুধু তার কথা শুনো না, তার আচরণকে পড়ো। তার ভেতরের ভয়, ইচ্ছা আর প্রয়োজনগুলোকে বোঝার চেষ্টা করো। যখন তুমি এই শিল্পটা আয়ত্ত করতে পারবে, তখন তুমি শুধু মানুষকেই পড়তে শিখবে না, বরং তাদের সঙ্গে কিভাবে চলতে হবে সেই বিষয়েও দক্ষ হয়ে উঠবে। আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা আছে যে কাউকে বুঝতে হলে তার কথাই যথেষ্ট, কিন্তু আসল সত্যিটা হলো শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো মানুষের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের অভিব্যক্তি। আমরা যদি এই অকথিত সংকেতগুলো পড়া শিখে যাই, তাহলে কেউ মিথ্যে বললেও আমরা তার ভেতরের সত্যিটা ধরে ফেলতে পারব। ধরো, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করলে, তুই ঠিক আছিস তো? সে হয়তো মুখে বলল, হ্যাঁ একদম ঠিক আছি, কিন্তু বলার সময় যদি তার গলার স্বর নিচু থাকে, চোখের পাতা ভারী মনে হয় আর কাঁধটা একটু ঝুলে থাকে, তাহলে তার কথা আর শরীরের ভাষা কি একই বার্তা দিচ্ছে? দিচ্ছে না। তার মানে সে হয়তো মুখে যা বলছে তার মনের অবস্থা ঠিক তার উল্টো। এ কারণেই কেবল কথার উপর নির্ভর না করে মানুষের শরীরী ভাষাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মুখের অভিব্যক্তি মানুষের মনের অবস্থার সবচেয়ে বড় আয়না। কারণ আমাদের আসল অনুভূতিগুলো আমরা লুকানোর চেষ্টা করলেও তা মুহূর্তের জন্যে মুখে ফুটে ওঠে। যখন কেউ জেনুইনলি খুশি হয়, তখন তার চোখ উজ্জ্বল দেখায়, হাসির রেখা চোখ পর্যন্ত পৌঁছায় এবং মুখমণ্ডল রিল্যাক্সড থাকে। উল্টো দিকে যখন কেউ দুঃখ পায়, তখন তার ভ্রূ কুঁচকে থাকে, চোখের দৃষ্টি নিষ্প্রভ হয় এবং ঠোঁট দুটো শক্তভাবে বন্ধ থাকে। ভয়, রাগ, বিস্ময় বা উদ্বেগ, প্রত্যেকটা আবেগের আলাদা আলাদা ছাপ আমাদের মুখে পড়ে। এবার অফিসের একটা দৃশ্য কল্পনা করা যাক। তোমার এক সহকর্মী মুখে সবসময় বলে যে তার টিমের কারোর সাথেই কোনো সমস্যা নেই, কিন্তু একজন নির্দিষ্ট ব্যক্তি ঘরে ঢুকলেই তার শরীরী ভাষা পাল্টে যায়, তার মুখটা হঠাৎ করে কঠিন হয়ে যায়, সে সরাসরি চোখে চোখ রাখতে ইতস্তত করে এবং তার হাত দুটো অজন্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায়। এই সংকেতগুলোই তোমাকে বলে দেবে যে মুখে সে যাই বলুক না কেন, ওই নির্দিষ্ট ব্যক্তির সাথে তার কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। শরীরী ভাষার মধ্যে অঙ্গভঙ্গিও খুব গুরুত্বপূর্ণ। যেমন কেউ যদি তোমার কথায় সত্যি আগ্রহী হয়, তাহলে সে তোমার দিকে সামান্য ঝুঁকে বসবে এবং তার দৃষ্টি তোমার দিকে স্থির থাকবে। কিন্তু কেউ যদি বিরক্ত হয়, তাহলে সে হয়তো চেয়ারে হেলান দিয়ে বসবে, এদিক ওদিক তাকাবে অথবা হাতে থাকা কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করবে। ধরো তুমি কারোর সাথে কথা বলছো আর সে ক্রমাগত পা নাচাচ্ছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে বা ফোন চেক করছে। এর সহজ অর্থ হতে পারে যে সে অধৈর্য হয়ে পড়েছে বা তোমার কথায় আর আগ্রহ পাচ্ছে না। এই ছোট ছোট সংকেতগুলোই সামনের মানুষটার মানসিক অবস্থা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। মানুষ যখন মিথ্যে বলে, তখনও তার শরীর কিছু সংকেত দেয়। যেমন মিথ্যে বলার সময় অনেকে সরাসরি চোখে চোখ রাখতে পারে না,
বারবার নিজের নাক, মুখ বা চুলে হাত দেয়, অথবা তাদের গলার স্বর অস্বাভাবিকভাবে উঁচু বা নিচু হয়ে যায়। তুমি যদি এই সংকেতগুলো ধরতে পারো, তাহলে কে সত্যি বলছে আর কে অভিনয় করছে তা বোঝা সহজ হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। কোনো একটা মাত্র সংকেত দেখেই সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়া ঠিক নয়। যেমন কেউ হাত গুটিয়ে বসে আছে মানেই সে তোমার উপর রেগে আছে, এমনটা নাও হতে পারে। হতে পারে এটা ঠান্ডা লাগছে। তাই সবসময় পরিস্থিতি এবং একাধিক সংকেতকে একসাথে মিলিয়ে দেখতে হবে। একে বলা হয় সংকেতের ক্লাস্টার দেখা। যেমন একজন ব্যক্তি হাত গুটিয়ে রেখেছে, তার সাথে তার ভ্রু কুঁচকানো এবং সে তোমার থেকে শারীরিক দূরত্ব বজায় রাখছে। এই তিনটে সংকেত একসাথে এটা প্রমাণ করে যে সে হয়তো বিরক্ত বা রক্ষণাত্মক। মানুষকে পড়ার এই দক্ষতা শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও তোমাকে অনেক এগিয়ে রাখতে পারে। ধরো মিটিংয়ে তোমার বস তোমার প্রেজেন্টেশন দেখে বললেন, কাজটা ভালো হয়েছে, কিন্তু বলার সময় তার মুখে কোনো হাসি নেই এবং তার দৃষ্টি অন্যদিকে। এই সংকেতটা তোমাকে বলে দেবে যে তিনি হয়তো শুধু সৌজন্য রক্ষার জন্য প্রশংসা করছেন, কিন্তু আসলে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। এটা বুঝতে পারলে তুমি সময় মতো নিজের কাজে উন্নতি আনতে পারবে। শরীরী ভাষা পড়াটা একটা শিল্পের মতো, যা অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করতে হয়। এর সবচেয়ে ভালো উপায় হল মানুষের সাধারণ বা স্বাভাবিক আচরণটা কেমন তা আগে লক্ষ্য করা। যেমন তোমার যে বন্ধুটা সবসময় খুব চঞ্চল থাকে, তাকে যদি কোনোদিন চুপচাপ বসে থাকতে দেখো, তাহলে তুমি সহজেই অনুমান করতে পারবে যে কিছু একটা সমস্যা হয়েছে। মানুষের স্বাভাবিক আচরণের সাথে তার বর্তমান আচরণের পার্থক্যটাই তার মনের অবস্থা সম্পর্কে সবচেয়ে বড় সূত্র দেয়। যখন তুমি এই সূক্ষ্ম বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করবে, তখন মানুষের ভেতরের জগৎটা তোমার কাছে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে এবং তোমার যোগাযোগ করার ক্ষমতাও বহুগুণে বেড়ে যাবে। মানুষ যা কিছু করে তার প্রত্যেকটি কাজের পেছনেই একটি উদ্দেশ্য বা কারণ থাকে। কেউ দিনরাত পরিশ্রম করে কারণ সে জীবনে সফল হতে চায়। কেউ টাকা জমায় ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে। কেউ অন্যকে সাহায্য করে মানসিক শান্তি পায়, আবার কেউ বিপদে পড়লে মিথ্যা বলে নিজেকে বাঁচানোর জন্য। আমরা যদি এটা বুঝতে পারি যে কোন জিনিস একজন মানুষকে আনন্দ দেয় আর কোন জিনিস তাকে ভয় পাইয়ে দেয়, তাহলে তার ভবিষ্যৎ আচরণ কেমন হবে তা সহজেই অনুমান করা সম্ভব। আদতে আমাদের সব কাজের পেছনেই দুটো মূল চালিকা শক্তি কাজ করে। হয় আমরা আনন্দ খুঁজি, না হলে কষ্ট থেকে পালাতে চাই। তুমি যদি কারো আচরণ মনোযোগ দিয়ে বিশ্লেষণ করো, তাহলে দেখবে তার সব কাজ এই দুটো উদ্দেশ্যের কোনো একটাকে কেন্দ্র করেই ঘটছে। অফিসের দুজন সহকর্মীর কথা ভাবা যাক। একজন সবসময় নতুন দায়িত্ব নিতে এগিয়ে আসে, অফিসের সময়ের পরেও কাজ করে এবং নিজের ভুল থেকে শিখতে ভালোবাসে। অন্যজন ঠিক তার উল্টো, সে সবসময় অতিরিক্ত কাজ এড়িয়ে চলে, কোনো ঝুঁকি নিতে চায় না এবং নতুন দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। দুজনের আচরণে এই আকাশ-পাতাল তফাৎ কেন? কারণ প্রথম ব্যক্তি সাফল্যের আনন্দে অনুপ্রাণিত। প্রমোশন, স্বীকৃতি বা নিজের কাজের মাধ্যমে পরিচিত তৈরি করা তাকে আনন্দ দেয়, তাই সে পরিশ্রম করতে ভয় পায় না। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি ব্যর্থতার কষ্ট থেকে পালাতে চায়। সে সমালোচনা বা ভুলের ভয় এতটাই ভীত যে নতুন কোনো পদক্ষেপ নিতেই সাহস পায় না, যা তার জন্য সমস্যা তৈরি করতে পারে। তুমি যদি তাদের এই মূল চালিকা শক্তিটা বুঝতে পারো, তাহলে যখন তাদের সামনে কোনো নতুন প্রজেক্ট আসবে, কে কেমন প্রতিক্রিয়া দেখাবে তা আগে থেকেই বলে দিতে পারবে। এই একই নীতি আমাদের জীবনের সব ক্ষেত্রে কাজ করে। ধরো কোনো মানুষ খুব সহজে রেগে যায়, তার এই রাগের পেছনেও হয় আনন্দ খোঁজার, না হয় কষ্ট থেকে পালানোর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। হতে পারে অতীতে তাকে বারবার অবহেলা করা হয়েছে এবং এখন সে রাগের মাধ্যমে নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করে এক ধরনের মানসিক শান্তি বা আনন্দ পায়। আবার হতে পারে সে অপমানিত হবার কষ্টকে ভয় পায়, তাই কেউ তার আত্মসম্মানে আঘাত করার আগেই সে রেগে গিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। এই সব বিষয়গুলো যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে পারো, তাহলে মানুষের ভেতরের জগৎটা তোমার কাছে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে এবং তুমিও মানুষের সাথে সহজে বুঝে পড়ে যোগাযোগ করতে পারবে, যাতে তোমার সম্পর্ক অনেক বেশি মধুর হয়ে ওঠে। মানুষের ভয়গুলোও তার আচরণকে বিরাটভাবে নিয়ন্ত্রণ করে। কিছু মানুষ
প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে এতটাই ভীত থাকে যে তারা সমাজে নিজেদের ভাবমূর্তি নিয়ে খুব বেশি সতর্ক থাকে। তারা এমন কোনো কথা বলে না বা কাজ করে না যা দিয়ে মানুষ তাদের ভুল বুঝতে পারে। আবার কিছু মানুষ দারিদ্র্যের ভয়ে টাকা পয়সা নিয়ে অতিরিক্ত সাবধানী হয়। তারা সঞ্চয়ের উপর জোর দেয় এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে। তুমি যদি কারোর প্রধান ভয়টা কি তা শনাক্ত করতে পারো, তাহলে তার অনেক সিদ্ধান্তের পেছনের কারণ তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন, তোমার কোনো বন্ধু যদি নতুন কোনো সম্পর্কে জড়াতে খুব বেশি সময় নেয় বা সহজে কাউকে বিশ্বাস করে না, তাহলে হতে পারে সে অতীতে ভালোবাসার সম্পর্কে গভীরভাবে আঘাত পেয়েছে। তাই সে আবার সেই কষ্ট পাওয়ার ভয় থেকে নিজেকে বাঁচানোর জন্য অতিরিক্ত সতর্ক থাকে। অন্যদিকে কিছু মানুষ প্রশংসা বা সামাজিক স্বীকৃতি পাওয়ার আনন্দে এতটাই প্রেরিত হয় যে তারা নিজেদের জীবনযাত্রা লোক দেখানোভাবে উপস্থাপন করে। দামি জিনিস কেনা, সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনের ছবি দেওয়া, এগুলোর মাধ্যমে তারা অন্যদের মনোযোগ আকর্ষণ করে আনন্দ পায়। অথবা এর পেছনে এই ভয়ও কাজ করতে পারে যে সাধারণ জীবনযাপন করলে মানুষ তাদের গুরুত্ব দেবে না। কষ্ট থেকে বাঁচার জন্যই তারা নিজেদের স্ট্যাটাস উঁচু দেখানোর চেষ্টা করে। এই মডেলটি শুধু ব্যক্তি নয়, ব্যবসার ক্ষেত্রেও সমানভাবে কার্যকর। তুমি যদি একজন গ্রাহককে কিছু বিক্রি করতে চাও, তাহলে আগে তোমাকে বুঝতে হবে সে আনন্দ চায় নাকি কষ্ট থেকে বাঁচতে চায়। যদি গ্রাহক আনন্দের খোঁজে থাকে, তাহলে তোমার পণ্য তার জীবনকে কতটা সুন্দর করে তুলবে তা বোঝাতে হবে। আর যদি সে ক্ষতি এড়াতে চায়, তাহলে তোমার পণ্য ব্যবহার না করলে তার কি অসুবিধে হতে পারে সেই দিকটা তুলে ধরতে হবে। আমাদের জীবনের ছোট থেকে বড় সব সিদ্ধান্ত এই দুটো চালিকা শক্তি দিয়েই নিয়ন্ত্রিত হয়। কেউ নতুন চাকরি নেয় কারণ সেখানে বেশি বেতন, অথবা কারণ সে তার বর্তমান চাকরি নিয়ে অতিষ্ঠ, কষ্ট থেকে মুক্তি। কেউ বিয়ে করে কারণ সে একজন জীবনসঙ্গীর সাথে জীবনটা ভাগ করে নিতে চায়, মানে আনন্দ, অথবা কারণ সে একালত্বের কষ্টকে ভয় পায়, মানে কষ্ট থেকে মুক্তি। তুমি যখন কারোর জীবনের মূল চালিকা শক্তিটা ধরতে পারবে, সে কি আনন্দের দিকে ছুটছে নাকি কষ্ট থেকে পালাচ্ছে, তখন তার ভবিষ্যৎ পথ চলার মানচিত্রটা তোমার কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। মানুষকে আরও গভীরভাবে বোঝার জন্য মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো একটি অসাধারণ তত্ত্ব দিয়েছিলেন, যা ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডস বা চাহিদার পিরামিড নামে পরিচিত। এই তত্ত্ব অনুযায়ী মানুষের চাহিদাগুলো একটা সিঁড়ির মতো, যার একটার পর একটা ধাপ আছে। একজন মানুষ এই সিঁড়ির কোন ধাপে আছে তা বুঝতে পারলে তার আচরণ এবং অনুপ্রেরণার উৎস সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এই পিরামিডের প্রথম এবং সর্বনিম্ন স্তরটি হল শারীরিক চাহিদা বা ফিজিওলজিক্যাল নিডস। এর মধ্যে পড়ে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিসগুলো, যেমন খাবার, জল, ঘুম এবং আশ্রয়। যদি কোনো মানুষের এই মৌলিক চাহিদাগুলোই পূরণ না হয়, তাহলে তার সমস্ত চিন্তাভাবনা এবং কাজ এগুলোকে কেন্দ্র করেই ঘুরপাক খাবে। যেমন একজন বেকার এবং গৃহহীন মানুষের প্রধান চিন্তা হল কিভাবে সে পরের বেলার খাবার জোগাড় করবে বা রাতে নিরাপদে ঘুমাবে। এই অবস্থায় তাকে যদি আত্ম-উন্নয়ন বা সামাজিক সম্পর্কের কথা বলা হয়, তবে সেটা তার কাছে গুরুত্বহীন মনে হবে, কারণ তার মস্তিষ্ক তখন কেবল টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। যখন মানুষের শারীরিক চাহিদা পূরণ হয়ে যায়, তখন সে পিরামিডের দ্বিতীয় স্তরে ওঠে, যা হল নিরাপত্তার চাহিদা বা সেফটি নিডস। এই স্তরে মানুষ নিজের জীবন, স্বাস্থ্য, চাকরি এবং ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে ভাবে। যেমন একজন ব্যক্তির চাকরি আছে, কিন্তু সে সবসময় চাকরি হারানোর ভয়ে থাকে। তার প্রধান চিন্তা হবে কিভাবে সে তার চাকরিটা বাঁচাতে পারে বা আরও একটি স্থিতিশীল জীবিকার সন্ধান করতে পারে। এই স্তরে থাকা মানুষরা সাধারণত ঝুঁকি নিতে চায় না এবং পরিচিত পরিবেশের মধ্যে থাকতেই স্বচ্ছন্দ বোধ করে। পরিবর্তন বা অনিশ্চয়তা তাদের অস্থির করে তোলে। নিরাপত্তার চাহিদা পূরণ হলে মানুষ তৃতীয় স্তরে প্রবেশ করে, যা হল সামাজিক চাহিদা বা লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস। এই স্তরে এসে মানুষ ভালোবাসা, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা এবং পরিবার ও সমাজের অংশ হবার প্রয়োজনীয়তা অনুভব করে। তার মনে হয় শুধু টাকা বা নিরাপত্তা নয়,
জীবনে মানুষের সঙ্গও প্রয়োজন। একাকিত্ব তাকে কষ্ট দেয়। এই স্তরে থাকা মানুষরা সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেয় এবং সামাজিক কার্যকলাপে অংশ নিতে ভালোবাসে। তাদের অনুপ্রেরণার উৎস হল অন্যদের কাছ থেকে পাওয়া স্নেহ এবং আপনত্বের অনুভূতি। চতুর্থ স্তরটি হল আত্মসম্মানের চাহিদা। যখন একজন ব্যক্তি সামাজিক স্বীকৃতি ও ভালোবাসা পায়, তখন তার মধ্যে সম্মান, পরিচিতি এবং অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার ইচ্ছা জাগে। সে চায় মানুষ তার কাজকে গুরুত্ব দিক, তার সফলতাকে স্বীকার করুক। এই স্তরেই মানুষ নিজের যোগ্যতা প্রমাণের জন্য কঠোর পরিশ্রম করে, নতুন স্কিল শেখে এবং সমাজে নিজের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চায়। তাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হল স্বীকৃতি এবং সম্মান। পিরামিডের সর্বোচ্চ এবং শেষ স্তরটি হল আত্ম-উপলব্ধি। যখন একজন মানুষের নিচের 4টি স্তরের সমস্ত চাহিদা পূরণ হয়ে যায়, তখন সে আর শুধু টাকা, সম্মান বা সম্পর্কের পেছনে ছোটে না। সে নিজের ভেতরের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে চায় এবং জীবনে একটি গভীর অর্থ খুঁজে পেতে চায়। এই স্তরে থাকা মানুষরা সৃজনশীল কাজ, সমাজসেবা বা জ্ঞানের সাধনার মাধ্যমে নিজেদের জীবনকে একটা বৃহত্তর উদ্দেশ্যের সাথে যুক্ত করতে চায়। তাদের অনুপ্রেরণা আসে নিজের ভেতরের সত্তাকে জানার এবং বিকশিত করার ইচ্ছা থেকে। তুমি যদি বুঝতে পারো যে কোনো ব্যক্তি ম্যাসলোর এই পিরামিডের কোন ধাপে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি সহজেই অনুমান করতে পারবে যে কোন জিনিস তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। যার মৌলিক চাহিদা পূরণ হয়নি, তার প্রয়োজন নিরাপত্তা। যে একাকিত্বে ভুগছে, তার প্রয়োজন সঙ্গ। যে পরিচিতি চায়, তার প্রয়োজন প্রশংসা। আর যে আত্ম-উপলব্ধির পথে আছে, তার প্রয়োজন জীবনের উদ্দেশ্য। এই মডেলটি ব্যবহার করে তুমি মানুষের সাথে আরও গভীর এবং অর্থপূর্ণভাবে সংযোগ স্থাপন করতে পারবে। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা ইগো বা অহং থাকে, যা আমাদের আত্মসম্মান রক্ষা করতে এবং নিজেদের সম্পর্কে ভালো অনুভব করতে সাহায্য করে। যখনই কোনো পরিস্থিতি আমাদের আত্মসম্মানে আঘাত করে বা আমাদের অসুরক্ষিত বোধ করায়, তখন আমাদের মন সেই মানসিক কষ্ট থেকে বাঁচার জন্য কিছু কৌশল অবলম্বন করে। মনোবিজ্ঞানের ভাষায় এগুলোকে ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল বলা হয়। আমরা নিজেরাও হয়তো বুঝতে পারি না, কিন্তু অবচেতনভাবেই আমরা এই কৌশলগুলো ব্যবহার করি। সবচেয়ে সাধারণ একটি ডিফেন্স মেকানিজম হল প্রজেকশন বা আরোপণ। এক্ষেত্রে মানুষ নিজের ভেতরের কোনো দুর্বলতা বা নেতিবাচক অনুভূতিকে স্বীকার না করে সেটা অন্যের ওপর চাপিয়ে দেয়। ধরো, একজন ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে ভয় পায়, কারণ এতে তার ইগো আহত হয়। তাই যখনই সে কোনো ভুল করে, সেটার জন্য অন্যকে দোষারোপ করতে শুরু করে। যেমন পরীক্ষায় খারাপ ফল করলে সে বলতে পারে, শিক্ষক ঠিকভাবে পড়াননি বা প্রশ্ন খুব কঠিন ছিল। এখানে সে নিজের প্রস্তুতির অভাবকে স্বীকার না করে দোষটা অন্যের ঘাড়ে চাপাচ্ছে। একইভাবে একজন অবিশ্বস্ত ব্যক্তি হয়তো তার সঙ্গীকে সবসময় সন্দেহ করতে পারে, কারণ সে নিজের অবিশ্বস্ততার অনুভূতিটাই সঙ্গীর ওপর আরোপ করছে। আরেকটি বহুল ব্যবহৃত কৌশল হল ডিসপ্লেসমেন্ট বা স্থানান্তর। এক্ষেত্রে মানুষ তার রাগ বা হতাশা আসল উৎসের ওপর প্রকাশ করতে না পেরে কোনো দুর্বল বা নিরাপদ লক্ষ্যের ওপর প্রকাশ করে। যেমন একজন ব্যক্তি অফিসে তার বসের কাছে অপমানিত হয়ে বাড়ি ফিরে এলেন। তিনি বসের ওপর রাগ দেখাতে পারছেন না, তাই সেই রাগ তিনি তার স্ত্রী বা সন্তানের ওপর সামান্য অজুহাতে ঝাড়লেন। এখানে রাগটা উৎপত্তিস্থল থেকে সরে গিয়ে অন্য জায়গায় প্রকাশিত হল। অনেক সময় মানুষ ডিনায়েল বা অস্বীকারের আশ্রয় নেয়। এক্ষেত্রে কোনো কষ্টদায়ক সত্যি বা বাস্তবতাকে মন মেনেই নিতে চায় না। যেমন একজন ধূমপায়ী হয়তো জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তিনি এই সত্যিটাকে এড়িয়ে চলেন এবং ভাবেন যে তার কিছু হবে না। এটা হলো সেই অপ্রিয় সত্যিকে অস্বীকার করে মানসিক চাপ কমানোর একটা উপায়। তবে সব ডিফেন্স মেকানিজমই নেতিবাচক নয়। একটি ইতিবাচক এবং পরিণত কৌশল হল সাবলিমেশন বা ঊর্ধ্বারোহণ। এক্ষেত্রে মানুষ তার নেতিবাচক আবেগ বা অপ্রীতিকর ইচ্ছাকে কোনো সৃজনশীল বা সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজে রূপান্তরিত করে।
যেমন একজন ব্যক্তির মধ্যে যদি খুব বেশি আগ্রাসী মনোভাব থাকে তাহলে সে খেলাধুলা বা শরীরচর্চার মতো কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সেই শক্তিকে ব্যবহার করতে পারে। অনেক বিখ্যাত শিল্পী, লেখক বা ক্রীড়াবিদ তাদের ভেতরের যন্ত্রণা বা হতাশাকে তাদের সৃষ্টির মাধ্যমে প্রকাশ করেন, যা সাবলিমেশনের একটি চমৎকার উদাহরণ। এই ডিফেন্স মেকানিজমগুলো চেনা শিখলে তুমি মানুষের আচরণের পেছনের গভীর কারণগুলো বুঝতে পারবে। যখন দেখবে কেউ বারবার অন্যের দোষ দিচ্ছে, তখন তুমি বুঝতে পারবে সে হয়তো নিজের দুর্বলতা ঢাকতে চাইছে। যখন কেউ নিরীহ কারো উপর রাগ ঝাড়ছে, তখন তুমি বুঝতে পারবে তার আসল সমস্যাটা হয়তো অন্য কোথাও। মানুষের এই আত্মরক্ষার কৌশলগুলো তার ভেতরের ভয়, নিরাপত্তাহীনতা এবং দুর্বলতার প্রতিচ্ছবি। এগুলো বুঝতে পারলে তুমি মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে পারবে।